আজকের লেকচারে আমরা পড়বো হচ্ছে ন্যানো টেকনোলজি। আচ্ছা, আমি কিছু কথা তোমাদেরকে বলতে চাচ্ছিলাম। তো পড়া শুরু করার আগে আমি কথাগুলো বলে নিই, 2 মিনিট লাগবে জাস্ট। সেটা হচ্ছে তোমরা এবার অ্যাডমিশন টেস্টের ইয়েটা কি দেখেছো? মানে এবার যারা পরীক্ষার্থী, মানে পরীক্ষা স্যার দিয়ে, এবার তো আইসিটিও যোগ করছে। হ্যাঁ আমি ওইটা 25 মার্কের। বলার জন্যই তোমাদেরকে আসলে এটা মানে শুরু করলাম কথাটা। সেটা স্যার হচ্ছে এইটা কি ঠিক হইছে? স্যার 25 মার্ক অ্যাড করছে তাও আবার। দেখো ঠিক আমাদের ঠিক জন্য আর্টসের জন্য আইসিটি বাংলা ইংলিশ। হ্যাঁ, না সাধারণ জ্ঞান থাকবে। দেখো, ঠিক বেঠিক বড় কথা না, বড় কথা হচ্ছে আইসিটিটা যে অ্যাড হবে তোমাদের অ্যাডমিশন টেস্টে, এটা আমরা অনেক আগে থেকেই জানতাম। কিন্তু মানে কবে থেকে অ্যাড হবে সেটা নিয়ে ইয়ে ছিল, যে কবে থেকে অ্যাড হবে। আমি ক্লাসে যখন স্টুডেন্টদেরকে পড়াইছি তখন আমি বলছি যে খুব দ্রুতই তোমাদের আইসিটি সাবজেক্টটা অ্যাডমিশন টেস্টে অ্যাড হয়ে যাবে। মানে এটার ইম্পর্টেন্সটা আসলে এতটাই দিচ্ছে গভর্নমেন্ট, এবং সারা বিশ্বব্যাপী আসলে আইসিটি এত বেশি ইম্পর্টেন্ট, মানে তোমাদের আলটিমেটলি। কিন্তু স্যার এইটা না তো বিষয়, বিষয় হচ্ছে যে আমরা তো এসএসসির পর আইসিটি দেওয়ার এডমিশনে দিলাম, ঠিক আছে, কিন্তু ওইটার পরে তো আর আমরা আইসিটি বিষয়টা পড়তেছি না। আইসিটি বিষয়টা তোমরা সারা জীবন পড়বা। এটা তো ঠিক আছে স্যার, কিন্তু সারা জীবন পড়বা বলতে আমি বলি, বিষয়টা হচ্ছে তোমরা হয়তো ভাবছো যে তোমরা আর্টস কমার্স থেকে পড়তেছো, তোমাদের আবার আইসিটির ব্যবহার কোথায়? না না স্যার ওইটা না, আমরা তো জানি আইসিটির ব্যবহার সব জায়গায় আছে এবং আমরা যেগুলাই কাজ করব ওইগুলো সব হচ্ছে আইসিটির কাজের সাথে জড়িত। হ্যাঁ কিন্তু হ্যাঁ, মেন বিষয় হচ্ছে যে আমি বলতেছি যে আমরা যে এখন এক্সামটা দেব, ঠিক আছে, কিন্তু আমরা পরবর্তী যে 4-5 বছর ওইখানে পড়বো অনার্স মাস্টার, ওইখানে তো কোনো আইসিটির কোনো ইয়া থাকবে না, কোনো বই ওইখানেও থাকবে না, থাকবে। তো এই ক্ষেত্রে ওইখানে অনার্সে তোমাদের আইসিটির সাবজেক্ট আছে। মানে অ্যাকাউন্টিং, আমি এই যে একটু আগে কোশ্চেন দিলাম ফাইন্যান্সের আইসিটি, মানে ওদের হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি একটা সাবজেক্ট, ওদের হচ্ছে কোর্স আছে। এরপর আর হলো তোমার ইকোনমিক্সে আছে, মানে ইকোনমিক্সে আমি এই ফাইন্যান্স আর ইকোনমিক্সের ক্লাস নেই আমি। মানে বুঝছো আমার কথা? এখন ক্লিয়ার হয়েছে তোমার কনফিউশন, যে তোমার আসলে জি অনার্সেও স্যার পড়তে হবে? পুরাই। হ্যাঁ, তোমার অনার্সেও পড়তে হবে আইসিটি। স্যার তাহলে আর কমার্স কেন নিছি, সায়েন্স কমার্স থেকে পড়তে। নিয়েছো না? কমার্স তুমি তুমি যেহেতু কমার্স নিয়েছো, তুমি জানো এমআইএস সাবজেক্টটার নাম শুনেছো? তোমাদের এমআইএস, না স্যার। ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম। হ্যাঁ ওইটা ম্যানেজমেন্ট সম্পর্কে শুনছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু পুরোপুরি আইসিটি রিলেটেড, মানে আইটি বেসড। এবং তোমাদের এটা তো আর আমরা পড়ি না, তোমরা এটা পড়লো এই কমার্সের পোলাপানি পড়ে, এমবিএ করে যেটা। এটা তো যারা ম্যানেজমেন্টের উপরে এমবিএ করে তাদের পড়তে হয় মেবি। হ্যাঁ, তাদেরকে এটা নিয়ে ইয়ে করতে হয়। আর আইসিটি নলেজটা এখন সবারই প্রয়োজন হচ্ছে। তো আর সবচেয়ে বড় কথা যেটা তোমাদের, জব জবটাই তো মেন, তোমাদের মেইন গোল পড়াশোনার ইয়েটা। জি তো স্যার। জব সেক্টরে এখন প্রত্যেকটা জায়গায় আইসিটির উপরে প্রায় 15 মার্কস হচ্ছে এমনিতেই আছেই, 15, 20, 25, এবং এক এক জায়গায় এক 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 রকম। তো সেই হিসাবে আমি তোমাদেরকে যে কথাটা এখন বলতে চাচ্ছি, মানে বলবো, সেটা হচ্ছে তোমরা এতদিন পড়েছো শুধু পরীক্ষায় পাশ করার জন্য, বা পরীক্ষায় কিভাবে ভালো করা যায় সেটার জন্য। কিন্তু এখন তোমরা পড়বা হচ্ছে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাইতে হলে, বা ভালো কোথাও চান্স পাইতে হলেও তোমাদের আইসিটিটা পড়তে হবে। এবং 1-2 মার্কস না, 25 মার্কস, শুধু আর্টস কমার্স না, সায়েন্স আর্টস কমার্স সবার জন্য। তার মানে এটা তোমাদেরকে এখন খুব ভালো করে গুরুত্ব দিয়ে পড়তে হবে। স্যার আমি তো ওইখানে কি স্যার কোনো রাইটিং সেট আছে আইসিটির জন্য আবার, না, শুধু তোমাদের এমসিকিউ? অ্যাডমিশন টেস্টে তো সম্পূর্ণই এমসিকিউ বেসড, আর এমসিকিউ তো তোমাদের যেভাবে আসে সেভাবেই আসবে। না না, ইয়াতে তো অ্যাডমিশনে তো রাইটিং সাইডও আছে, ইংলিশ আর বাংলার ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে। আপাতত তোমাদের গুচ্ছ ইয়ে করে যেটা করছে, মানে ওই যে 19টা ইউনিভার্সিটি, এখানে তো রিটেন নাই কোনো, ও আচ্ছা। এখানে কোনো রিটেন নাই। আর তোমাদের হচ্ছে আহ, শুধুমাত্র রিটেন আছে বুয়েটে, আর এছাড়া তো আর কোথাও বুয়ে রিটেন আছে বলে অ্যাডমিশন টেস্ট আমি জানি না। জাহাঙ্গীরনগরে কোথাও নাই, তোমার ঢাকা ইউনিভার্সিটিতেও নাই, তারপরে চিটাগাং ইউনিভার্সিটিতেও নাই, তো কই কোথাও তো রিটেন নাই, সব জায়গায় তো স্যার ঢাকা ইউনিভার্সিটিতে তো আছে। স্যার কোনটা? রিটেন আছে তো ঢাকা ইউনিভার্সিটিতে, স্যার ইংলিশে তো রিটেন আছে। সেটা কবে অ্যাড করেছে বলো তো রিটেন? হ্যাঁ, স্যার
গত বেশ সামনের বছর থেকে মনে হয়। এটা তাহলে গত বেশ অক্টোবর। গত বেচটা এক্সাম দিল স্যার। তাহলে ওটা রিটেন হয়েছে, সেটাও মনে হয় তোমার ওই মানে এক কথায় অ্যান্সার এরকম, তাই তো? স্যার না এক কথা স্যার, অ্যান্সার ছিল, ওইরকমও ছিল, আবার হচ্ছে ইংলিশে ছিল প্যারাগ্রাফ লিখতে বলছিল। জি স্যার। এটা হতে পারে, আমি জানি না। আমি আসলে লাস্ট বছরেরটা জানি না, তার আগে কখনো ছিল না। গত বছরেরটা আমি জানি না, তার আগে কখনো ছিল না। আর তার আগে আমি খোঁজ নিয়েছি, কিন্তু গত বছরটাই আমি জানি না আসলে কি হয়েছে। তাহলে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি হয়তো অ্যাড হয়েছে, অন্য কোথাও মনে হয় অ্যাড হয়নি এখনো। তো যদি হয়, সেটা যদি মানে হয়, তো সেক্ষেত্রে তোমাদের আইসিটিতেও যদি অ্যাড করে, সেটা সেরকম ভাবে করবে। তোমাদের অবশ্যই একটা সিলেবাসের আউটলাইন দিবে, সেভাবে কাজ করবে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তোমরা এখন মানে শুধু যে পরীক্ষার জন্য, পাশের জন্য পড়বা তা না, এখন তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য আইসিটিটা পড়তে হবে। সো সেইভাবে একটু গুরুত্ব দিয়ে তোমরা হচ্ছে পড়বা। যেহেতু আর্টসের যারা, তাদের তো আর কোনো সাবজেক্টই নাই, বাংলা, ইংরেজি, আইসিটি আর সাধারণ জ্ঞান। তোমাদের ইকোনমিক্স বা তোমাদের যেগুলা সাবজেক্ট তোমাদের, সেগুলা তোমাদের পড়তে হবে না, কিন্তু এগুলা এমসিকিউ ইয়েতে পড়তে হবে তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য। সো ভালো করে একটু মনোযোগ দিয়ে এখন থেকেই দেখো, কারণ তোমাদের অ্যাডমিশন টেস্টে যা আসে সেটা তো ইন্টারমিডিয়েটের বই থেকেই আসবে। তো ইন্টারমিডিয়েটের বইটাই তোমাদের ভালো করে পড়তে হবে। সো ক্লিয়ারলি খুব ভালো করে এটা করে নাও, যেহেতু তোমাদের হাতে এখনো সময় আছে। এবার যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু গুরুত্ব দিয়ে পড়ে নাই, মানে অটো পাস করছে ঠিক আছে, কিন্তু অ্যাডমিশন টেস্টে গিয়ে কিন্তু এরা ধরা খাবে, মানে ম্যাক্সিমামই ধরা খাবে যারা গুরুত্ব দেয় নাই। ইভেন এখনো দেখবা যারা অটো পাস করে গেছে সব বিন্দাস ঘুরতেছে, কিন্তু আসলে এরা বুঝতেছে না যে এদের যে অটো পাস করছে, অটো পাস করে তারা কি করবে, তারা তো একটা জায়গায় চান্স পেতে হবে, তাই না, একটা ইউনিভার্সিটিতে। তো সেই কাজটার জন্য তো পড়তে হবে। তো অনেকেই বিন্দাস ঘুরতেছে পড়াশোনা বাদ দিয়ে, আবার অনেকে কিন্তু তোমার ইয়েতে ভর্তি হয়ে গেছে, মানে অনলাইন অ্যাডমিশন টেস্টের জন্য ইয়েতে কিন্তু ভর্তি হয়ে গেছে অনেকেই। সো তোমরা একটু গুরুত্ব দিবা, এখন থেকেই একটু পড়বা। সো ন্যানো টেকনোলজি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আমি। ন্যানো টেকনোলজি কি? প্রথমেই দেখো, ন্যানো টেকনোলজি এই শব্দটার অর্থ আমরা জেনে নিই। ন্যানো শব্দের অর্থ ক্ষুদ্র, বা হচ্ছে একেবারে অতিমাত্রায় ছোট। আর টেকনোলজি মানে হচ্ছে প্রযুক্তি। তো প্রযুক্তি জিনিসটা তো আমরা জানি, যেটা আমাদের স্বাভাবিক কাজকর্মকে সহজ করে দেয়। মানে প্রযুক্তি মানে হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন পদ্ধতিকে সহজ করে দেয়। যেমন টেলিভিশন বলো, মোবাইল বলো, এগুলো সবই এক একটা প্রযুক্তির অবদান। তো ন্যানো টেকনোলজিটা হচ্ছে অতি ক্ষুদ্র বস্তু নিয়ে গবেষণার একটা প্রযুক্তি। তো অতি ক্ষুদ্র বলতে আমরা কতটুকু ক্ষুদ্র বুঝবো? আমরা হচ্ছে আণবিক বা পারমাণবিক স্কেল, মানে একবারে যেটা খালি চোখে দেখা যায় না, এত ক্ষুদ্র বস্তু নিয়ে যখন গবেষণা করে ভালো কিছু তৈরি করা হয়, সেটাই ন্যানো টেকনোলজি বলে। দেখো এখানে কি বলছে, পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞানকে ন্যানো টেকনোলজি বলে। বা তোমরা অন্যভাবে বলতে পারো যে আহ অতি ক্ষুদ্র বস্তু বা আণবিক বা পারমাণবিক স্কেলের বস্তু নিয়ে গবেষণা করার প্রযুক্তিকেই ন্যানো টেকনোলজি বলে, এটাও বলতে পারো। সো নিজের ইচ্ছা মতো বানিয়ে লিখতে পারো, কিন্তু মেইন থিমটা যেন সেম থাকে। আর এই কথাটা মনে রাখবা যে রিচার্ড ফাইনম্যান, হি ইজ দ্য ফাদার অফ ন্যানো টেকনোলজি। ইনাকে ন্যানো টেকনোলজির জনক বলা হয়। এই যে কোনটা কার জনক, এই টার্মগুলা তোমাদের কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। খুব সুন্দর করে এগুলা পড়বা, যে রিচার্ড ফাইনম্যানকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়। সো 1 মিটারের 100 কোটির 1 ভাগের, সরি, 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগকে বলা হয় ন্যানোমিটার। অর্থাৎ 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। আমরা কিন্তু এই ন্যানোমিটারটা কিন্তু একটা একক, হ্যাঁ। তোমার মিটার তো একক, এই মিটারের চেয়ে অনেক ক্ষুদ্র, মানে এটা 100 কোটি ভাগের 1 ভাগ। তার মানে 1 মিটারকে 100 কোটি ভাগ করলে যা হয়, তার 1 ভাগকে বলা হয় 1 ন্যানোমিটার। তো এটা 10⁻⁹ মিটার, এটা মাথায় রাখবা। আর এই ন্যানোমিটার স্কেলে যে সমস্ত টেকনোলজি সম্পর্কিত, সেগুলোকে বলা হয় ন্যানো টেকনোলজি। সো ন্যানো টেকনোলজিকে দুটি প্রধান ইয়েতে ভাগ করা হয়, একটা হচ্ছে বটম আপ আর একটা হচ্ছে টপ ডাউন।
তো বটম আপটা কি? বটম আপটা হচ্ছে ছোট ছোট বস্তুকে মানে কম্বাইন করে বড় কিছু তৈরি করা, মানে ক্ষুদ্র ক্ষুদ্র আকারের ছোট ছোট অনেক কিছু নিয়ে একটা বড় ডিভাইস তৈরি করা। তো এই পদ্ধতিতে বিভিন্ন উপকরণ ও ডিভাইসগুলো আণবিক উপাদানগুলো থেকে তৈরি করে আণবিক নীতির দ্বারা রাসায়নিকভাবে নিজেদেরকে একত্রিত করে, এবং অর্থাৎ ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করা। এই যে এটা ক্ষুদ্র আকারের ছোট ছোট অনেকগুলো জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করা, এটা হচ্ছে বটম আপ। আর টপ ডাউনটা কি? বড় জিনিস থেকে ছোট জিনিস, মানে বড় জিনিসকে ভেঙে ছোট জিনিস সেখান থেকে ইয়ে করা। যে টপ ডাউন পদ্ধতিতে ন্যানো অবজেক্ট গুলো পারমাণবিক স্তরের নিয়ন্ত্রণ ছাড়াই বৃহত্তর বস্তু থেকে নির্মিত হয়। টপ টু ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে কেটে ছোট করে তাকে নির্দিষ্ট আকার দেওয়া হয়, তার মানে কেটে আমরা সেটাকে ছোট করে ফেলবো এবং আমাদের প্রয়োজন অনুযায়ী। এটা হচ্ছে টপ ডাউন। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা জানো যে আগের দিনে কি গত 10 বছর আগেও আমাদের বাসার যে টেলিভিশন ছিল সেগুলোর সাইজ কেমন ছিল? মনিটরটা ছোট ছিল, আর ইয়েটা অনেক বড় ছিল, কি বলে ওই পিছনে, মনিটরের পিছনের যে অংশটা, মানে যেখানে মেশিন পত্র বসানো হয়, মাদারবোর্ড বা হচ্ছে স্পিকার, সেগুলা সব বড় ছিল আর ডিসপ্লেটা ছোট ছিল। কিন্তু এখনকার টেলিভিশন গুলো দেখো পিছন সাইড ছোট হয়ে গেছে আর ডিসপ্লেটা বড় হয়ে গেছে। কেন? এটা কিন্তু এই ন্যানো টেকনোলজির ফলেই হয়েছে। কারণ ন্যানো টেকনোলজি আবিষ্কার হওয়ার পরে এই আইসি টেকনোলজি, যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, অনেকগুলা সার্কিট ছোট আকারে মানে ছোট করে একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে, যার ফলে কি হয়েছে, বড় ডিভাইসটা বা বড় জিনিসটা ছোট হয়ে গেছে। তো আমাদের ডিসপ্লে তো বড় লাগবে, এই কারণে ডিসপ্লেটা আমরা বড় করে ফেলছি আর এটা সাইজটা আমরা ছোট করে ফেলছি। এটাই হচ্ছে আমাদের আহ একটা বড় একটা আবিষ্কার। দেখো, আমাদের বর্তমান ইলেকট্রনিক্স হলো টপ ডাউন প্রযুক্তি, অর্থাৎ আমাদের যে ইলেকট্রনিক্স গুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে টপ ডাউন, মানে হচ্ছে কি বড় জিনিস থেকে ছোট আকারের জিনিস ইয়ে করা। আর ন্যানো টেকনোলজি হলো বটম আপ প্রযুক্তি। সো ন্যানো টেকনোলজির প্রয়োগ, আমাদের বর্তমান যে ইলেকট্রনিক গুলা সেগুলো টপ ডাউন, তার মানে কি আমরা হচ্ছে বড় জিনিসকে ছোট জিনিসে রূপান্তর করে ফেলছি না? এই যে, তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? জি জি স্যার। স্যার। মানে এই জি যে স্যার, কিন্তু স্যার এটার মেইন কাজটা কি? এটার এটা মেইন দ্বারা কি কাজটা করা? হলো, ধরো আগে যে কম্পিউটার গুলো ছিল এক একটা রুমের সাইজ, সেই রুমের সাইজের কম্পিউটার গুলোকে আমরা আমাদের হাতের মুঠোয় নিয়ে চলে এসেছি। এখন হাতে মানে করে স্যার বড় কম্পিউটার। জিনিসকে ক্ষুদ্র করা? হ্যাঁ, ইলেকট্রনিক্সে বর্তমান যে ইলেকট্রনিক্স যেগুলো সেগুলো আমরা টপ ডাউন, মানে হচ্ছে বড় জিনিসকে ছোট করার প্রযুক্তি। আর ন্যানো টেকনোলজি যেগুলো ল্যাবে গবেষণা করা হয় সেগুলো হচ্ছে বটম আপ প্রযুক্তিতে কাজ করে। মানে বুঝে নাই আমার কথা? হ্যালো মামুন? জি স্যার, বুঝেছি। হ্যাঁ, যেগুলো ল্যাবে কাজ করা হয়, ল্যাবে এগুলোর ব্যবহার আমি দেখাবো তোমাদের, এখানে দেখো প্রয়োগ ক্ষেত্র আছে অনেক। তো ন্যানো টেকনোলজির প্রয়োগ ক্ষেত্রগুলো দেখো, কম্পিউটারের হার্ডওয়্যার তৈরি। এই যে কম্পিউটার হার্ডওয়্যার, এখন মনে করো হার্ড ডিস্ক, এখন আগে গত 10 বছর আগে বা 5 বছর, 5 বছর না, 10-15 বছর আগে কম্পিউটারের একটা হার্ড ডিস্ক, 15 বছর আগে একটা অনেক বড় সাইজের ছিল। মানে অনেক বড় সাইজের বলতে দেখতে অনেক বড় কিন্তু ভিতরে জায়গা অনেক কম। ধরো 4 কিলোবাইট বা 1 জিবি বা হচ্ছে 320 জিবির একটা হার্ড, সরি 320 জিবি না, মানে 32 জিবির একটা হার্ড ডিস্কের সাইজই অনেক বড় ছিল। এছাড়া তোমার 4 কিলোবাইট বা 8 কিলোবাইটের হার্ড ডিস্কও ছিল তখন, যেটা দেখতে প্রায় একটা মানে আলমারির সমান দেখতে, এত বড়। তো সেটার সাইজ ভিতরের ইয়ে ছিল কম, মানে সেখানে স্টোরেজ কম ছিল। কিন্তু এখনকার দিনে দেখো পেন ড্রাইভে বা পেন ড্রাইভের সাইজের একটা হার্ড ডিস্কে আমরা কয়েক 1 টেরা মানে জায়গা রাখতে পারি বা 1 টেরা ডেটা রাখতে পারি। তো সেটা আমাদের সাইজ ছোট হয়ে গেছে কিন্তু এটার ইয়ে ক্ষমতা, স্টোরেজ ক্ষমতা বেড়ে গেছে না? তো এটা হচ্ছে তোমার হার্ড ডিস্কে ন্যানো টেকনোলজির প্রভাব। তো কম্পিউটার হার্ডওয়্যার তৈরিতে দেখো, কম্পিউটারের সাথেও ন্যানো টেকনোলজি সম্পর্কিত। কম্পিউটারের ভিতরে যে প্রসেসর রয়েছে তা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ন্যানোমিটার স্কেলের সার্কিট, আর তাতে ব্যবহৃত হচ্ছে ন্যানো টেকনোলজি। ইন্টেল প্রসেসরে সিলিকনের উপর প্যাটার্ন করে সার্কিট বানানো হয়। তার বর্তমান সাইজ হলো 100 ন্যানোমিটার, ভবিষ্যতে এর আকার হবে 50 ন্যানোমিটার। অর্থাৎ কম্পিউটারের হার্ড ডিস্কের তথ্য সংরক্ষণের ক্ষমতা দিন দিন বাড়ছে ন্যানো টেকনোলজির কারণে। তোমরা খেয়াল করলে দেখবা প্রথম দিকে যে মোবাইলগুলো ছিল সেগুলোর মোবাইলের সাইজ অনেক বড় ছিল, কারণ
তখন ব্যাটারি সাইজটা ছোট করা ছিল না, মানে ব্যাটারি অনেক বড় হতো, এই কারণে মোবাইলের সাইজও বড় হয়ে যেত। কিন্তু এখন দেখো মোবাইল অনেক স্লিম হয়ে গেছে না, ব্যাটারি গুলা ছোট, কিন্তু মোবাইলের ডিসপ্লে দেখো কত বড়। খেয়াল করেছো জিনিসটা? মানে ব্যাটারি কিন্তু আগের দিনের কম্পিউটার, ইভেন আইফোনের যে ব্যাটারি গুলা ছিল, আইফোনের ব্যাটারি মনে করো যে আইফোনের অর্ধেক ওর ব্যাটারির সাইজ, কিন্তু তাও ওদের ব্যাটারির ক্যাপাসিটি কম ছিল। কিন্তু এখন ছোট ছোট ব্যাটারি কিন্তু ক্যাপাসিটি অনেক বেশি, দেখা যাচ্ছে 5000 মেগাহার্জের ব্যাটারি বা হচ্ছে মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। সো কম্পিউটারের হার্ড ডিস্কের তথ্য সংরক্ষণের ক্ষমতা দিন দিন বাড়ছে ন্যানো টেকনোলজি প্রয়োগের কারণে। এরপর ন্যানো রোবট তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহার করে অতি ক্ষুদ্র রোবট তৈরির গবেষণা চলছে, যার সাহায্যে মানবদেহের অভ্যন্তরের অস্ত্রোপচার সম্ভব হবে। মানে কি বুঝলা, যে আমাদের শরীরের অভ্যন্তরে এই রোবটগুলা পাঠিয়ে সেখানে অস্ত্রোপচার বা হচ্ছে অপারেশন চালানো হবে এই ন্যানো রোবটের মাধ্যমে, এরকম গবেষণাও এখন চলছে। এরপর ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরিতে যেমন আহ, ছোট ওজনে হালকা বিদ্যুৎ সাশ্রয়ী এরকম অনেক জিনিস তৈরি করা হচ্ছে। জ্বালানি তৈরিতে বিভিন্ন প্রকার ব্যাটারির জন্য ফুয়েল সেল তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হচ্ছে। এছাড়া প্যাকেজিং ও প্রলেপ, বিভিন্ন খাদ্যজাত পণ্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হচ্ছে। ওষুধ তৈরিতেও এটার প্রভাব রয়েছে। খেলাধুলার সামগ্রী তৈরিতে, বস্ত্র শিল্পে, এরকম কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরিতে, তারপরে টাইটেনিয়াম ডাইঅক্সাইড তৈরিতে, বাতাস পরিশোধনে, আকাশ অভিযানে, এরকম সব জায়গায় মোটামুটি অনেক, মানে এটা ন্যানো টেকনোলজি একটা আসলে সুদূর প্রসারী ইয়ে তৈরি করে ফেলেছে এখন বর্তমান সায়েন্সে। তো এটার সুবিধাগুলো দেখো, বেশি টেকসই, স্থায়ী, আকারে তুলনামূলক ছোট, ওজনে হালকা। ন্যানো টেকনোলজি প্রয়োগের ফলে উৎপাদিত ওষুধ, স্মার্ট ড্রাগ ব্যবহার করে দ্রুত আরোগ্য লাভ করা যায়। ন্যানো ট্রানজিস্টর, ন্যানো ডায়োড, প্লাজমা ডিসপ্লে ইত্যাদি ব্যবহারের ফলে ইলেকট্রনিক শিল্পে বিপ্লবী পরিবর্তন হচ্ছে। ন্যানো প্রযুক্তি দ্বারা তৈরি ব্যাটারি, ফুয়েল সেল, সোলার সেল ইত্যাদির মাধ্যমে সৌরশক্তিকে অধিকতর কাজে লাগানো যায়। অসুবিধা হচ্ছে ন্যানো টেকনোলজি ব্যয়বহুল এবং মানুষের শরীরে ন্যানো পার্টিকেল ক্ষতিকর। মানে মানুষের শরীরে এগুলা যে রেডিয়েশন হয় এখান থেকে, সেটা অনেক ক্ষতিকর। আচ্ছা এখন দেখো প্রশ্ন কি বলছে, ন্যানো টেকনোলজি কি? আণবিক পর্যায়ে গবেষণার প্রযুক্তিটি ব্যাখ্যা করো। ন্যানো টেকনোলজি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, ব্যাখ্যা করো। আচ্ছা ছোঁয়া বলো তো, কি ক্ষতিকর হতে পারে স্বাস্থ্যের জন্য ন্যানো টেকনোলজি? স্যার ভালো যে পণ্য উৎপন্ন করার কারণে অনেক এই যে পণ্য বাজারে নষ্ট হবে এরকম। না না না, শোনো, ন্যানো টেকনোলজি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে কোন সেন্সে? এটা থেকে রেডিয়েশন হয়, তাই না? তোমার আমরা যে টিভি, অনেক বড় বড় যে টিভি তৈরি করছি, ঠিক আছে, তারপর আমাদের হচ্ছে ন্যানো পার্টিকেল গুলা, এর ভিতরে যে ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয় সেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এবং এর থেকে যে রেডিয়েশন হচ্ছে সেগুলো আমাদের শরীরের জন্য আলফা বা গামা রশ্মি নির্গত হচ্ছে, সেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। ক্লিয়ার? বুঝতে পেরেছো আমার কথা? জি ন্যানো স্যার। পার্টিকেল মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু, এবং ক্ষুদ্র বস্তুগুলো বাতাসে ভেসে বেড়ায় অবভিয়াসলি, এবং সেগুলো আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ তৈরি করতে পারে। এখন ক্রিয়েটিভ কোশ্চেন দেখো, চিপস সবার খুব প্রিয়। চিপস প্যাকেটজাতকরণের সময় একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়। চিপস কারখানার নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রবেশপথে আঙুলের ছাপ দেওয়ার জন্য একটি ডিভাইস স্থাপন করা হয়েছে। তাহলে প্যাকেটজাতকরণের জন্য কোন প্রযুক্তি? এই যে আমরা ন্যানো টেকনোলজি। এই যে এখানে দেখলাম, প্যাকেজিং ও প্রলেপ, ন্যানো টেকনোলজি। আর নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স, ফিঙ্গারপ্রিন্ট, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা এবারে বলছে, গবেষণা প্রতিষ্ঠান আলফা এর বিজ্ঞানীগণ রোগাক্রান্ত কোষে সরাসরি ওষুধ প্রয়োগ করার জন্য একটি আণবিক মাত্রার একটি যন্ত্র তৈরির চেষ্টা করেছেন। ব্রেনের অভ্যন্তরে গঠন ও কোষ পর্যবেক্ষণের জন্য তারা একটি সিমুলেটেড পরিবেশ তৈরি করেন। তো উদ্দীপকে উল্লেখিত যন্ত্র তৈরির প্রযুক্তিটি খাদ্য শিল্পে কি ধরনের প্রভাব রাখে? তো এটা হচ্ছে ন্যানো টেকনোলজি, কারণ গবেষণা প্রতিষ্ঠান আলফার বিজ্ঞানীগণ রোগাক্রান্ত কোষে সরাসরি ওষুধ প্রয়োগ করার জন্য একটি আণবিক মাত্রার একটি যন্ত্র তৈরি করছেন, ওই যে ন্যানো রোবট। আমি একটু আগে যেটা বললাম না, যে মানুষের শরীরের অভ্যন্তরে এটা পাঠিয়ে তোমাদের অপারেশন করা যাবে এবং ওষুধ পাঠানো যাবে।
একটু আগে বলা হয়েছে না, বুঝতে পেরেছো আমি কোনটার কথা বলছি? জি জি স্যার। স্যার। যদি সেটা সম্ভব হয় তাহলে সেটা প্রযুক্তি শিল্পে বা খাদ্য শিল্পে কি ধরনের প্রভাব রাখবে? সেটা অবশ্যই একটা সুদূরপ্রসারী ভূমিকা রাখবে, যেটা আমাদের চিকিৎসা শাস্ত্র এবং খাদ্য যে ইয়েগুলা সেগুলাকে অনেক সহজলভ্য এবং মানুষের জন্য উপকারী করে দিবে। আর পরে যে কথাটা বলছে, ব্রেনের অভ্যন্তরের গঠন ও কোষ পর্যবেক্ষণের জন্য তারা একটি সিমুলেটেড পরিবেশ তৈরি করে, এটা কি? ভার্চুয়াল রিয়েলিটি। এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। মানে এখানে তো ন্যানো টেকনোলজি রিলেটেড কোশ্চেন, এই জন্য শুধু এটা থেকেই কোশ্চেন করছে, কিন্তু আমাদের তো উদ্দীপক যেহেতু আমরা দেখছি, সো দুইটাই জেনে নেই। এরপরে বলছে জনাব শিহাব একজন বৈমানিক, তিনি কম্পিউটার মেলা থেকে 1 টেরাবাইটের একটি হার্ড ডিস্ক কিনলেন। এটির আকার বেশ ছোট এবং দেখে তিনি অবাক হলেন। প্রযুক্তির অগ্রযাত্রায় বিভিন্ন ডিভাইসের আকার ছোট হয়ে আসছে। বিমান চালনা প্রশিক্ষণের ব্যবস্থাতেও পরিবর্তন এসেছে। এখন সত্যিকারের বিমান ব্যবহার না করে কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে বিমান পরিচালনা প্রশিক্ষণ দেওয়া হয়। তাহলে এটা কোন প্রযুক্তি? ন্যানো টেকনোলজি। না, হার্ড ডিস্কেরটা ন্যানো টেকনোলজি, আর পরেরটা ওটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। বিমান চালনা করা হয়, সে প্রশিক্ষণ দেওয়া হয় কি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে না? জি স্যার। হ্যাঁ, এটা তো আমি তোমাদের করিয়েছি। আচ্ছা, এখন দেখো বহু নির্বাচনী কোশ্চেন। কি হলো, মামুন কোথায় গেল? ওর মনে হয় ওখানে কারেন্ট চলে গেছে। দেখুন 1 ন্যানো সমান কত? একটু আগে তো বললাম কত। 100 কোটি ভাগের 1 ভাগ। গুড। 1 ন্যানোমিটার সমান কত মিটার? 10 টু দি পাওয়ার -9। 9। আণবিক পর্যায়ে পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যাকে কি বলা হয়? ন্যানো টেকনোলজি। ন্যানো প্রযুক্তির জনক বলা হয় কাকে? রিচার্ড ফেইনম্যান। যেসব বস্তু নিয়ে ন্যানো প্রযুক্তির কাজ করা হয় তাদের মাত্রা কত ন্যানোমিটারের কম? 1। ভালো করে খেয়াল করো, দেখো কত ন্যানোমিটারের কম, তাহলে অবশ্যই 1000 ন্যানোমিটারের কম। কারণ 1000 ন্যানোমিটার যদি হয় তখন সেটা আবার বড় এককে চলে যায়। তো আমরা তো ন্যানোমিটার একক নিয়ে কাজ করব এখানে। প্রতি 1000-এ একক চেঞ্জ হয়, তাহলে আমাদের 1000টা হবে, এটা অ্যান্সার হবে 1000। যদি আমাদের মনে করো যে 1000 এখানে গুণ করা হয়, তাহলে মিলি মাইক্রো ন্যানো, মনে করো মাইক্রোমিটারে চলে যাবে। তো মাইক্রোমিটার তো আমরা কাজ করব না, আমরা করব ন্যানোমিটার নিয়ে। তাহলে 1000-এর চেয়ে কম হইলেই সেটা ন্যানোমিটারে থাকবে, আর 1000-এর সমান হয়ে গেলে তখন হয়ে যাবে মাইক্রোমিটার। তো মাইক্রোমিটারের বস্তু নিয়ে তো আমরা কাজ করব না ন্যানো প্রযুক্তিতে, তাই না? আমার কথা জি বুঝছো? স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা হচ্ছে কিছু কাজ করব। এই কি হয়েছে মামুন, সমস্যা কি? স্যার কারেন্ট চলে গেছে, এখনো আসে নাই, মোবাইল ডাটাতে চালাইতেছি। ও আচ্ছা, দেখো এখন আমরা এই চ্যাপ্টারের শেষে কিছু এমসিকিউ না, ডেফিনেশন আছে এবং কিছু ইথিক্যাল কথাবার্তা আছে যেগুলো আমাদের আইসিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ। আইসিটির ব্যবহারে এটার খুব গুরুত্ব আছে, কারণ তুমি যখন আইসিটি ব্যবহার করছো বা আইসিটির জিনিসপত্রগুলো নিয়ে কাজ করছো, তখন এই ইথিক্যাল ব্যাপারগুলা তোমার অনেক ইম্পর্টেন্স দিতে হবে। যেমন সফটওয়্যার পাইরেসি। আচ্ছা, এগুলার পর আগে এখানে কিছু কথা দেখো লেখা আছে, এগুলা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেগুলো আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করার সময় এগুলা মেনে চলতে হবে। যেমন বাংলাদেশের অধিকাংশ মানুষ এগুলা মেনে চলে না, এই জন্য এত ঝামেলা দেখা দেয়। মনে করো যে স্ট্যাটাস দিয়ে বা যে কোনো ভাবে ভাইরাল করে মানুষকে ডিফেম করা হচ্ছে, মানুষের সম্মানহানি করা হচ্ছে। তো এখন দেখো এগুলা মেনে চলতে হবে কি, প্রতিষ্ঠানের সকল গোপনীয় তথ্যের গোপনীয়তা এবং বিশ্বস্ততা রক্ষা করতে হবে। কোনো তথ্যের ভুল উপস্থাপন করা যাবে না। অনুমোদন ছাড়া চাকরিদাতার সম্পদ ব্যবহার করা যাবে না। মানে তুমি ধরো তোমাকে কেউ চাকরি দিয়েছে, তুমি তার সম্পদ ব্যবহার করতে পারবে না তার অনুমতি ছাড়া। অফিস চলাকালীন সময়ের মধ্যে চ্যাট বা নেট ব্রাউজ করে অযথা সময় নষ্ট করা যাবে না।
ধরো আমি সিটি কলেজে জব করি, এখন আমি কলেজ সময়ে আমি হচ্ছে চ্যাট করে বা বাইরে প্রাইভেট পড়ালাম অনলাইন ইয়ে করে, মানে অনলাইনে, তাহলে সেটা ঠিক হবে না। সেটা অবশ্যই প্রতিষ্ঠানের যে কোনো নিয়ম নীতির বিরুদ্ধে যাবে। ইন্টারনেটে অন্যের প্রতি অসম্মান প্রদর্শন করা যাবে না, ভাইরাস ছড়ানো যাবে না, স্প্যামিং ইত্যাদি কর্মকাণ্ড প্রতিহত করতে হবে। এখন আমরা জানবো সফটওয়্যার পাইরেসি কি। সফটওয়্যার পাইরেসি আসলে তোমরা মোটামুটি ভাবে এখন বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ, ইভেন আমি নিজেও সফটওয়্যার পাইরেসির সাথে জড়িত। কারণ তোমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করো সেগুলো পাইরেটেড কপি, কিন্তু আমরা এগুলাকে গুরুত্ব দিই না। কারণ কি, আমরা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিতে বসবাস করি, যেখানে এই যে আমাদের যে সফটওয়্যারগুলো আমরা পাইরেটেড কপি ইউজ করি, এটা হচ্ছে কোম্পানিও জানে যে আমরা ইউজ করি, কিন্তু তারপরেও আমাদেরকে তারা কিছু বলে না। কারণ আমরা একটু গরিব মানুষ, এই জন্য আমাদেরকে তারা এগুলা ফ্রি ইউজ করতে দেয়। কিন্তু যেগুলো উন্নত দেশ, সেসব দেশে গেলে তুমি এগুলো ফ্রি ইউজ করতে পারবে না, তখন তোমাকে কিনে ইউজ করতে হবে। যেমন এই যে উইন্ডোজ সফটওয়্যারটা বা উইন্ডোজের যে উইন্ডোজ যে অপারেটিং সিস্টেম, এটা আমরা কম্পিউটারে ফ্রি ইউজ করি, কিন্তু এটা কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে তোমার এটা ফ্রি ইউজ করা যাবে না, এটা কিনে ইউজ করতে হবে, প্রায় 10-12 হাজার টাকা দাম এটার। আমার কথা বুঝতেছো তোমরা? জি স্যার। মনে জি করো তুমি স্যার। একটা সফটওয়্যার তৈরি করলা কষ্ট জি করে, স্যার। অনেক টাকা খরচ করে, এখন এই সফটওয়্যারটা যদি কেউ ফ্রি ইউজ করে তাহলে তোমার ভালো লাগবে? ভালো লাগবে না, কিন্তু তুমি কিন্তু সেগুলা সেল করার জন্যই ইয়ে করেছো, মানে তৈরি করেছে। এখন যদি কেউ ফ্রি ইউজ করে তখন তো এটা তোমার অবভিয়াসলি ভালো লাগবে না। তো সেটাই বলছে, দেখো সফটওয়্যার পাইরেসি বলতে অনুমোদিত মালিক বা প্রস্তুতকারীর বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করা বা ব্যবহার করা বা নিজের নামে বিতরণ করা কিংবা কোনো প্রকার পরিবর্তনের মাধ্যমে নিজের বলে চালিয়ে দেওয়া, মানে একটু পরিবর্তন করে নিজের বলেও চালিয়ে দিতে পারো, এরকম যদি করো তাহলে সেটা হবে পাইরেসি। এরপর হচ্ছে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইমটা হচ্ছে কি, ইন্টারনেট ভিত্তিক যে কোনো অপরাধী হচ্ছে সাইবার ক্রাইম। কম্পিউটার এবং ইন্টারনেট ভিত্তিক যে কোনো অপরাধী হচ্ছে সাইবার ক্রাইম। Any kinds of illegal deeds that is held through internet and computer, that is called সাইবার ক্রাইম। আচ্ছা, সাইবার আক্রমণ কি? সাইবার আক্রমণ হচ্ছে মনে করো যে এই যে কিছুদিন আগে, আমি জানি না তোমরা এটা জানো কিনা, কিছুদিন আগে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা সাইবার যুদ্ধ হচ্ছিল, তোমরা কি জানো এটা? জি স্যার, ইন্ডিয়া দেখছিলাম বাংলাদেশের ইউটিউবে। কতগুলো ওয়েবসাইট ডাউন করেছে, বাংলাদেশ ইন্ডিয়ার কতগুলো ওয়েবসাইট ডাউন করছে। তো সেটা কিন্তু ছিল সাইবার অ্যাটাক বা সাইবার আক্রমণ। সেখানে একদল মানুষ অন্য দেশের, মানে অন্য দলের সেই ওয়েবসাইটগুলো হ্যাক করার চেষ্টা করে। তো সাইবার আক্রমণ এক ধরনের ইলেকট্রনিক আক্রমণ, যাতে ক্রিমিনালরা ইন্টারনেটের মাধ্যমে অন্য কারো সিস্টেমে বিনা অনুমতিতে প্রবেশ করে ফাইল, প্রোগ্রাম কিংবা হার্ডওয়্যার ধ্বংস বা ক্ষতি সাধন করে। তার মানে এটা মনে করো যে এক ধরনের অনলাইন যুদ্ধ, ইন্টারনেটের মাধ্যমে যুদ্ধ করা। এরপর হচ্ছে হ্যাকিং। হ্যাকিং হচ্ছে, এটা অনলাইন অফলাইন দুই পদ্ধতিতেই হতে পারে, কারো বিনা অনুমতিতে তার ইয়েতে প্রবেশ করাটাই আসলে হ্যাকিং। মনে করো কেউ যদি আমার বিনা অনুমতিতে আমার কম্পিউটারে প্রবেশ করে বা আমার কম্পিউটার ধরে, সেটাও কিন্তু হ্যাকিং এর পর্যায়ে পড়বে। এখন সে আমার কম্পিউটার থেকে যদি কিছু নিয়ে নেয় সেটাও হ্যাকিং হবে, আর না নিলেও সেটা হ্যাকিং, কারণ সে বিনা অনুমতিতে আমার কম্পিউটারে ঢুকছে, এটাই আসলে হ্যাকিং। আমার কথা বুঝছো তোমরা? জি স্যার। হুম। এরপর আসছে হ্যাকিং তিন প্রকার বা তিন ধরনের হ্যাকার আছে। কি কি? একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার, আর একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। এটা হচ্ছে হ্যাকারদের প্রকারভেদ। এখন মনে করো যে কি ধরনের প্রকারভেদ, এটা হচ্ছে এই হ্যাকাররা, হোয়াইট হ্যাট হ্যাকার এটা হচ্ছে তারা সবাই ভালো। কেমন ভালো? সেই হ্যাকারগুলার মনে করো যে মানুষের কল্যাণে তারা হ্যাকিংটা করে। কেউ বিপদে পড়েছে, তার জিনিসপত্র কেউ চুরি করে নিয়েছে, হ্যাক করে তার এটার সাপোর্ট দেওয়া, এই টাইপের হ্যাকার। মানে হচ্ছে এক কথায় যে তাকে সাপোর্ট দেওয়া, তারা কোনো অন্যায় কাজ করে না এই হ্যাকাররা। তাদের মানে কোনো, স্যার যেগুলো হচ্ছে, যেগুলো দেশের জন্য কাজ করে হ্যাঁ, দেশের ওগুলো জন্য তো কাজ হোয়াইট। করতে পারে এরা, বা কোনো প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারে, এরা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। এরপর হচ্ছে গ্রে হ্যাট হ্যাকাররা হচ্ছে তোমার অনেকটা এরকম যে তোমার এরা হচ্ছে খেয়াল খুশি মতো কাজ করে, অনেক সময় ভালো কাজও করে, অনেক সময় খারাপ কাজও করে। মনে করো সে ভালো মানুষ, তুমি তোমার এক ফ্রেন্ডকে বলো, দোস্ত আমার একটা
মেয়ে পছন্দ হয়েছে, তুই ওর আইডিটা আমার হ্যাক করে দিবি। তো এই যে তুমি তুমি যদি মনে করো সেটা করে দিলা, তাহলে কি সেটা একটা খারাপ কাজ হলো? তো এগুলা হচ্ছে কি, এগুলা এক ধরনের গ্রে হ্যাট হ্যাকার দিয়ে এগুলা করে। তারা হচ্ছে সব সময় খারাপ কাজ করে না, কিন্তু মাঝে মাঝে আর কি বন্ধুদের পাল্লায় পড়ে খারাপ কাজ করে। এটা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। আর ব্ল্যাক হ্যাট হ্যাকারটা কি, এরা হচ্ছে প্রফেশনালি খারাপ। তারা হচ্ছে, তাদের কাজই হচ্ছে মানুষের জিনিসপত্র চুরি করা এবং টাকা পয়সা। ওই যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হলো না তোমার প্রায় 8,000 কোটি টাকার মতো, এটাও কিন্তু এই ব্ল্যাক হ্যাট হ্যাকাররা করেছে। তারা হচ্ছে উম, এই এদের প্রফেশনই হচ্ছে হ্যাক করে অন্যের জিনিস চুরি করা। আমার কথা বুঝতে স্যার পেরেছো? হোয়াইট হ্যাট হ্যাকার একটু বুঝাই দিবেন আবার। হোয়াইট হ্যাট হ্যাকার হচ্ছে যারা ভালো, দেশের হয়ে কাজ করে, বা কোনো মানে কোনো খারাপ কাজ করে না, এক কথায় হ্যাকিং করে তারা দেশের উপকার করে। ওই যে কিছুদিন আগে যেমন বললাম না যে বাংলাদেশ সাথে ইন্ডিয়ার হ্যাকারদের সাথে যে ইয়ে হচ্ছিল, মনে করো তারা দেশের হয়ে নিঃস্বার্থভাবে কাজ করছিল। বুঝছো এখন? জি স্যার। তারা ভালো, এক কথায় তারা কোনো খারাপ কাজ করে না। এই যে দেখবো অনেকে এলো ফেসবুকে হ্যাকিং করে মানুষের অ্যাকাউন্ট হ্যাক করে ওই টাকা চায়, তারপরে ইয়ে করে, এগুলা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার, এটা প্রফেশনালি খারাপ। এরপর হচ্ছে স্প্যাম। স্প্যামটা কি আমি একটু বুঝাই দিই। সেটা হচ্ছে, দেখো তোমাদের মেইলে বা তোমাদের ফোনে প্রতিদিন অসংখ্য মেসেজ আসে না? জি স্যার। তো এই সব মেসেজ গুলা কি তোমাদের কাজে লাগে? না স্যার। এগুলা কিন্তু কাজে লাগে না। তো এই যে তোমাদের মোবাইল কোম্পানি গুলো অযথা মেসেজ দেয়, দিয়ে তোমাদের বিরক্ত করে, বিরক্ত করে তো, তাই না? জি স্যার, একদম হ্যাঁ, ঠিক তো বলছেন। এগুলাকে বলা হয় স্প্যাম। এখন তোমাদের মেইল বক্সে যদি এরকম মেইল আসে, ধরো তুমি যে জিমেইল ইউজ করো সেখানেও তো অপ্রয়োজনীয় এরকম মেইল আসতে পারে। এই যে জি দেখো স্যার, অনেক। আমি তোমাদের একটু দেখাই আমার মেইলের ইনবক্সটা স্যার দেখো। মেল বক্সে তো হচ্ছে ইয়ার যে পরীক্ষা দেয় যে ওইগুলোতে স্প্যাম আসে। দেখো আমি তোমাদের দেখাই। ওটা তো শুধু পরীক্ষার জন্য, আর এমনি কত আসে অপ্রয়োজনীয় জিনিস। আমার জিমেইলে ঢুকলে দেখো, আমি ইনবক্সটা তোমাদের একটু দেখাই কি ব্যাপার। দেখো এখানে জুম থেকে কত মেইল আসছে দেখো, তারপর বিভিন্ন জায়গা থেকে, এই যে দেখো সোশ্যাল, এখানে লিঙ্কডইন থেকে হাজার হাজার মেইল, তারপরে প্রমোশনাল অফার, এই যে আলিবাবা, তারপরে ফ্লাইট এক্সপার্ট, বিভিন্ন জায়গায় অ্যাড দিচ্ছে, দেখো সব কত মেইল, ডার্ক রিডিং থেকে। তো এগুলা কিন্তু অপ্রয়োজনীয় মেইল, আমার কিন্তু কোনো কাজে লাগে না, আমি দেখো এগুলো দেখিও নাই। এই যে প্রাইমারি এখান থেকে কতগুলো মেইল আমার যেগুলো দরকার আমি শুধু সেগুলো দেখছি, এই যে দেখো এগুলো দেখছি, কিন্তু এইসব অপ্রয়োজনীয় মেইলগুলো কিন্তু আমি দেখিও নাই। তো এগুলাই হচ্ছে স্প্যাম, যেগুলা অপ্রয়োজনীয় মেইল আমার ইনবক্সে এসে ভরে গেছে। সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন আসছে উম স্প্যাম বললাম, এখন আসছে স্পুফিং। স্পুফিং শব্দের অর্থ হচ্ছে প্রতারণা করা বা ধোঁকা দেওয়া। নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং হলো এমন একটা ব্যবস্থা বা অবস্থা যেখানে কোনো ব্যক্তি বা কোনো একটি প্রোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্কে কে বিভ্রান্ত করে এবং সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে। আচ্ছা, আমি একটু এক্সপ্লেইন করে দিই তোমাদের। সেটা হচ্ছে আহ মনে করো যে সিটি কলেজের ইয়াতে পরীক্ষা নিয়ন্ত্রণ করে না তোমাদের, জি স্যার। তোমাদের যে যখন পরীক্ষা হয়, এখন মনে করো একজন পরীক্ষা দিতে পারলো না, তো সে পরবর্তীতে সিটি কলেজের সিস্টেমে ঢুকলো, ঢুকে সে তার আইডি থেকে ইয়ে করে দিল পরীক্ষাটার, সে নিজের নামের ইয়েটা আবার ঠিক করে দিল যে সে পরীক্ষা দিয়েছে ওখানে। তো যদি সে এটা করতে পারে মানে কোনো একটা হ্যাকারের মাধ্যমে, সেটা এক ধরনের স্পুফিং এর পর্যায়ে পড়বে। মানে সে অবশ্যই আইপি ওখানে হ্যাকিং করা লাগবে,
তারপরে ভিতরে দিয়ে সিস্টেমটাকে ডাউন করে দিয়ে পুরা সবকিছু চেঞ্জ করা লাগবে। তো এটা হলো এক ধরনের প্রতারণা করা বা ধোঁকা দেওয়া। নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং হলো এমন একটি অবস্থা যেখানে কোনো ব্যক্তি বা কোনো একটি প্রোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করা। এখন সে কিভাবে এখানে লগ ইন করবে? সে তো লগ ইন করার কথা না, হয়তো কোনো একটা টিচারের আইডি দিয়ে লগ ইন করবে বা কোনো সে টিচারের ইয়ে থেকে লগ ইন করবে সিস্টেম। তো এটা এইভাবে, কিন্তু সে তো আসলে স্টুডেন্ট, কিন্তু টিচারের আইডি বা এটা কোনোভাবে সে হ্যাক করেছে বা ইয়ে করেছে, সে করে এভাবে প্রবেশ করবে। এটা হচ্ছে এক ধরনের প্রিটেন্ড করা যে অন্য মানুষ সেজে সেখানে ঢোকা। আমার কথাটা কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে স্পুফিং। আর একটা হচ্ছে ফিশিং। ফিশিং বলতে প্রতারণার মাধ্যমে কারো থেকে ব্যক্তিগত তথ্য যেমন ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি সংগ্রহ করাকে বোঝানো হয়। প্রতারকেরা এই পদ্ধতিতে ওই যে তোমার অনেক সময় দেখবা যে বিকাশের আইডি বা ইয়েটি বলে ফিশিং করে না? এটা যদিও ভিশিং, মানে জি স্যার। অডিও মাধ্যমে করাটা ভিশিং বলে। যেমন অনেকে তোমাদের ফোন দিয়ে বলে হচ্ছে যে স্যার আপনার এই অফার আছে, আপনি জাস্ট আপনি এটা লটারি পেয়েছেন, এই সেই আপনার পাসওয়ার্ডটা বলেন, এরকম বলে না? বিকাশ থেকে ফোন দিয়ে জি বলে। স্যার, এগুলা বলি, এগুলোরে বলে এগুলা হচ্ছে, বললি। এগুলোরে বলে ভিশিং। মানে মোবাইল, টেলিফোন, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফোন অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং বলে। এটা হচ্ছে ফিশিং, এটাও এক ধরনের ফিশিং, কিন্তু অডিও ইউজ করে করাকে ভিশিং বলে। আর যখন সেটা তোমার ইমেইল, এই যে মেসেঞ্জার বা এই ধরনের মাধ্যম দিয়ে করে, তখন সেটা বলা হয় ফিশিং। ফিশিং আর ভিশিং সেম জিনিস। একটা হচ্ছে অডিও আর একটা হচ্ছে তোমার নর্মালি হচ্ছে মেসেঞ্জার বা যে কোনো ইমেইল বা যে কোনো মাধ্যম দিয়ে করা, সেটা হচ্ছে ফিশিং। বুঝছো তোমরা ফিশিং আর ভিশিংটা? জি স্যার। আচ্ছা, এরপর আসছে প্লেজিয়ারিজম বা প্লেগিয়ারিজম, যেটাই বলি আমরা। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অন্যের লেখা নিজের হ্যাঁ, নামে অন্যের প্রকাশ লেখা করা। নিজের নামে চালিয়ে দেওয়া। অন্যের গবেষণাপত্র বা লেখা বা আর্টিকেল যদি আমরা নিজের নামে চালিয়ে দিই বা নিজের বলে ইয়ে করি, তখন সেটাকে আমরা কি বলবো? প্লেজিয়ারিজম। বা সেটা হচ্ছে প্লেগিয়ারিজম অথবা প্লেজিয়ারিজম, যেটাই তোমরা প্রনাউন্সিয়েশন করো সেটাই। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো সাহিত্য, গবেষণা বা সম্পাদনা হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই হচ্ছে প্লেজিয়ারিজম। মনে থাকবে? সো এটা হচ্ছে আমাদের মোটামুটি এই এই চ্যাপ্টার শেষ। আমরা নেক্সট দিন থেকে সেকেন্ড চ্যাপ্টার স্টার্ট করব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে এগুলো তোমরা পারবা, এখানে ঘোরানো ফেরানো কোশ্চেন তেমন কিছু নাই। আজকে এই পর্যন্তই, হ্যাঁ? আল্লাহ হাফেজ। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ।